তাহলে আজকে আমরা শুরু করছি কম্বিনেশন। পারমুটেশন আর কম্বিনেশন দুটোই কিন্তু কাউন্টিং করবার মেথড, অ্যাডভান্স মেথড। ঠিক আছে, তোমরা দেখেছো পারমুটেশনটা কিভাবে আমরা পারমুটেশনটা কাজ করেছিলাম পারমুটেশনে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মনে করো 3টে ডিজিট দেওয়া রয়েছে 3, 5, 7। এবার এই 3টে ডিজিট দিয়ে কতগুলো নাম্বার তৈরি করা যায়। তার মানে কি, এটাও একটা কাউন্টিংই তো হলো না, কতগুলো, হাউ মেনি নাম্বারস ক্যান বি ফর্মড উইথ দি ডিজিটস 2, 5, 7। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু একটা কাউন্টিং করার মেথড, কম্বিনেশনও তাই। তাহলে পারমুটেশন আর কম্বিনেশনের ডিফারেন্সটা কোথায়? দেখো, সোজাভাবে বলতে গেলে পারমুটেশনে যদি মনে করো 2, 3 একটা নাম্বার 23, আর যদি 3টা আগে বসে 3, 2 মানে 32, তাহলে কিন্তু নাম্বারটা পাল্টে গেল। অর্থাৎ 2 আর 3 যদি আগে পরে হয়, অর্ডারটা পাল্টে যায়, তাহলে নতুন নতুন নাম্বার তৈরি হয়। কিন্তু কম্বিনেশন, বাংলা যেটা বলে সমবায়, সেখানে কিন্তু এই অর্ডারটা কোনো ম্যাটার করবে না। ব্যাপারটা তো তা নয়। এখানে তো সংখ্যার ক্ষেত্রে আমরা তো ওভাবে ধারণা করতে পারি না। আমরা কি করতে পারি, মনে করো 4 জনের একটা দল বা টিম, এই টিমটার প্রথমে কে থাকবে, সেকেন্ডে কে থাকবে, থার্ড পজিশনে কে থাকবে, তার জন্য দল তো পাল্টাবে না। তাহলে এইটাও একটা কিন্তু এক ধরনের কাউন্টিং, এটাকে আমরা বলছি কম্বিনেশন। ভালো করে খেয়াল করো, এখানে 4 জনের একটা ফুটবল টিম, এই 1 নম্বর জার্সি এখানটা রয়েছে, 8 নম্বর জার্সি এদিকে, 5 নম্বর জার্সি, 11 নম্বর জার্সি। যদি একটু এদিক ওদিক করে দিই, আমি এগুলো ঠিক মতন বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি বুঝতে পারছি, এটা 11 নম্বর জার্সি এখানে ছিল। টিমটা কি পাল্টালো? টিম পাল্টায়নি। তার মানে দুটো অ্যারেঞ্জমেন্টই কিন্তু। তাহলে কম্বিনেশনে যখন আমরা কতগুলো মানে অ্যারেঞ্জমেন্ট হলো কম্বিনেশনে, তাহলে সেইটা যখন আমরা করব তখন এই ব্যাপারটাই মাথায় রাখবো। তাহলে ইন পারমুটেশন আমরা বলতে পারি অর্ডার ম্যাটার্স, আর হেয়ার অর্ডার ডাজন্ট ম্যাটার। ক্লিয়ার? Make your conception about the difference between permutation and combination. 3 given objects, একটা রোজ রয়েছে, একটা লাভ সিম্বল রয়েছে, আর একটা রোজ রয়েছে ডিফারেন্ট কালারের, একটা রেড, একটা পিঙ্ক। তাহলে এই হচ্ছে 3টে গিভেন অবজেক্টস। এবার পারমুটেশনস যদি হতো, ওয়েজ অফ অর্ডারিং অবজেক্টস, তাহলে এই 3টে যে অবজেক্ট আমরা করেছিলাম, এই 3টে থেকে দুটো দুটো করে নিয়ে যদি আমি একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করি, তাহলে এই প্রথমে রেড রোজ অ্যান্ড লাভ সাইন, এটা একটা অ্যারেঞ্জমেন্ট। আবার লাভ সাইনটা আগে গেল, রেড সাইনটা পরে আসলো। তারপরে পিঙ্ক রোজ, লাভ সাইনটা আগে আসলো, পিঙ্ক রোজটা পরে আসলো। তারপরে রেড রোজ অ্যান্ড পিঙ্ক রোজ তার আগে পরে হলো। তাহলে টোটাল দেখো 1, 2, 3, 4, 5, 6 কটা অ্যারেঞ্জমেন্ট তৈরি, যেটা আমরা করি 3p2। এটা অলরেডি আমরা শিখেছি। তাহলে 3p2 মানে 6। npr মানে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। তাহলে 3p2 মানে ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস 2। দ্যাট মিনস উপরে হচ্ছে 3 ইন্টু 2 আর নিচে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে কি 6ই হলো না? কি 3 আর 2 গুণ করে দিলে তাই? না না, ব্যাপারটা ওরকম না। ওটা হয়তো 3p2 এর জন্য ওরকম মনে হচ্ছে, কিন্তু তুমি যদি এখন 6p2 করো,
তাহলে কি উত্তর হবে 12? কি না না 6p2 কি 12 হবে? তোমার যুক্তিতে 3p2 6 হচ্ছে, যেন 3 আর 2 গুণ করে 6 হচ্ছে, শর্টকাট। তাহলে 6p2 6 ইন্টু 2 12 হবে। ব্যাপারটা তা তো নয় কি? এইবার কম্বিনেশন হচ্ছে ওয়েজ অফ চুজিং অবজেক্টস, এটা হচ্ছে ওয়েজ অফ অর্ডারিং অবজেক্টস, কি কি অর্ডারে সাজানো হচ্ছে, অর্ডারটা ম্যাটার করছে এখানে। আর এটা হচ্ছে ওয়েজ অফ চুজিং অবজেক্টস, যেটা আমরা এখানে দেখো 3c2 নাম্বার অফ অবজেক্টস 3টে, আর হাউ মেনি উই আর চুজিং সেটা হচ্ছে 2টো। তাহলে এখানে রেড রোজ আর লাভ সাইন দিয়ে প্রথমে যেমন আমরা দেখো আগে পরে করে 2টো পেয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু একটাই অ্যারেঞ্জমেন্ট, একদম তাই। তাহলে এখানে আমরা কত পেলাম? 3টে অ্যারেঞ্জমেন্ট। তাহলে 3c2 মানে কিন্তু এখানে 3। ক্লিয়ার হলো? তো কত ইজি হয়ে যাবে দেখো কম্বিনেশন তোমার, মানে যখন আমি এটা কমপ্লিট করে ফেলবো, পারমুটেশন তো অলরেডি কমপ্লিট করা আছে, কম্বিনেশনটা যখন কমপ্লিট করে ফেলবো দেখবে একদম ইজি হয়ে যাবে। আর মুখস্থ করে অঙ্ক যদি করতে চাও পারমুটেশন কম্বিনেশন, তাহলে কিছুতেই এটাকে তুমি, হ্যাঁ একদম তাই। এবার দেখো তাহলে 3p2 ইকুয়াল টু 6 আর 3c2 ইকুয়াল টু 3, এটা তো বোঝা গেল। তাহলে এইবার এদের মধ্যে কি কোনো রিলেশন আছে? দেখো 3p2 বাই 2, 3p2 ভ্যালুটাকে যদি 2 দিয়ে ডিভাইড করি, তাহলে পাই হচ্ছে 6/2, দ্যাট ইজ 3। তার মানে সো উই ক্যান সে npr বাই ফ্যাক্টোরিয়াল r ইকুয়াল টু ncr। তাই তো হবে, কেন npr এর মধ্যে ওই যে অ্যারেঞ্জমেন্টগুলো আর সংখ্যক অবজেক্ট, তারা ফ্যাক্টোরিয়াল আর ভাবে তারা নিজেদের অ্যারেঞ্জড হতে পারে, সেইটা তো কম্বিনেশনের ক্ষেত্রে তো অ্যাডমিসিবল নয়, ওই জন্য ডিভাইড হয়ে যাচ্ছে। npr থেকে তো ncr ছোট হবে, বুঝতেই পারছো? 3p2 থেকে 3c2 তো ছোট। তাহলে আমরা এই যে দুজন, এই যে আমরা চুজ করছি কটা, দুটো তো, তাহলে দুজন কতভাবে অ্যারেঞ্জ হতে পারে? ফ্যাক্টোরিয়াল 2, এই ফ্যাক্টোরিয়াল 2 দিয়েই তো ডিভাইড করছি আমরা, এই যে 2 দিয়ে ডিভাইড করছি মানে কি, দ্যাট মিনস এটা কিন্তু ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ডিভাইড করছি। ক্লিয়ার? তাহলে একটা জেনারেল ভাবে আমরা একটা রিলেশন তৈরি করে ফেললাম যে পারমুটেশন এবং কম্বিনেশনের মধ্যে একটা ব্রিজ তৈরি করলাম। যদি পারমুটেশন জানা থাকে তাহলে কম্বিনেশন জানা যাবে, আর যদি কম্বিনেশন জানা থাকে পারমুটেশন জানা যাবে। তাহলে npr বাই ফ্যাক্টোরিয়াল r ইকুয়াল টু ncr লেখা হয়ে গেছে। ক্লিয়ার তো কনসেপ্টটা? তা ncr ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ইন্টু ফ্যাক্টোরিয়াল r, তাই তো দাঁড়ালো। কেন? এই যে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, এটা মানে তো npr ছিল, তাকে ফ্যাক্টোরিয়াল r দিয়ে ডিভাইড করলে তো ncr পাওয়া যাবে। তাহলে আমি একটু পুরোটা npr হিসেবে লিখিনি, ncr মানে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল r, এবং যেখানে 0 লেস ইকুয়াল টু r লেস ইকুয়াল টু n, r এর ভ্যালুটা 0 হতে পারে, যে আমি কিছুই চুজ করলাম না, 5c0 এরকম হতে পারে। আবার r এর ভ্যালুটা ম্যাক্সিমাম n হতে পারে, 5টা থেকে আমি 5টা নিচ্ছি 5c5, কিন্তু 5টা থেকে তো 6টা নিতে পারবো না। এবার কিরকম কম্বিনেশন হবে? আচ্ছা 5টা থেকে তো -2টো নিতে পারবো না, তার মানে আর কান্ট বি নেগেটিভ। আর এর লিস্ট ভ্যালু হচ্ছে তুমি 0, কিছুই চুজ করতে না পারো, টোটাল নাম্বার অফ অবজেক্টসটাই হচ্ছে ম্যাক্সিমাম না। নোটেশন এনসিআর কে আমরা এরকম বড় করে একটু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে উপরে এন নিচে আর এভাবে লিখতে পারি, এটাও একটা লেখার স্টাইল। অনেক সময় দেখবে বইতে এইভাবে দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে। ইট ইজ রেড অ্যাজ এন চুজ আর, এইভাবে একে পড়া হয়, রিড করা হয়।
ইট ইজ অলসো নোন অ্যাজ বাইনোমিয়াল কোফিশিয়েন্ট। এইবার তোমরা বুঝতে পারছো বাইনোমিয়াল কোফিশিয়েন্ট, এটাই তো বাইনোমিয়াল কোফিশিয়েন্ট। ক্লিয়ার? It is interesting to note that NCR, এটা মানে NCR, এটা একটা লেখার স্টাইল একটু আগে বললাম, equal to NCN minus R, that is symmetrical. এটা কি বলে? সিমেট্রিক্যাল। অর্থাৎ ছটা থেকে দুটো অবজেক্ট নিলে যত রকম কম্বিনেশন হতে পারে, ছটা থেকে চারটে নিয়েও সেই সংখ্যক কম্বিনেশন তৈরি করবে। কারণ 6 - 2 মানে কেন হচ্ছে গল্পটা দেখো। 16C3 ফ্যাক্টরিয়াল 16, এনসিআর এর যে এক্সপ্রেশনটা ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস আর ইন্টু ফ্যাক্টরিয়াল r, তাহলে ফ্যাক্টরিয়াল 16 বাই ফ্যাক্টরিয়াল 3 ইন্টু ফ্যাক্টরিয়াল 16 মাইনাস 3, তাই তো? এবার যখন 16C 13 করবে তখনও দেখো কি হচ্ছে, ফ্যাক্টরিয়াল 16 বাই ফ্যাক্টরিয়াল 13 টু ফ্যাক্টরিয়াল 16 মাইনাস 13, এইটার থেকে তৈরি হচ্ছে 3, আর এইটাই যে 16 মাইনাস 3 মানে 30। তাহলে নিচে কিন্তু একই জিনিস হচ্ছে, কি তাই না? তাহলে এনসিআর ইকুয়াল টু এনসিএন মাইনাস আর। হ্যাঁ, এটা একটা তো ইন্টারেস্টিং ফ্যাক্ট, প্রপার্টি হিসেবে তুমি চিন্তা করতে পারো এটাকে। এনসিআর, রিমেম্বার, এটা মনে রেখো, এনসিআর ইকুয়াল টু এ ন্যাচারাল নাম্বার না, এনসি 0 বা 5C0 তার ভ্যালু কিন্তু 1, এটা আমরা পরে দেখছি। এনসিআর ইকুয়াল টু একটা ন্যাচারাল নাম্বার, অর্থাৎ 1 2 3 4 এরকম ভাবে হবে, 1.1 বা 1.2 এরকম কিন্তু সংখ্যাগুলো হবে না। ইফ আর গ্রেটার দেন n, তাহলে এনসিআর ইকুয়াল টু 0, দ্যাট ইজ 5C7 ইকুয়াল টু 0 হবে না তো? না, 5টা থেকে তুমি 7টা নেবে কি করে? হ্যাঁ, তা সেখানে আমার এটাকে 0 হিসেবে আমরা চিন্তা করছি। ইফ এনসিএক্স ইকুয়াল টু এনসিওয়াই, যদি এরকম হয়, অর্থাৎ নাম্বার অফ অবজেক্টস দুই দিকেই সেম, তাহলে একটু আগে আমরা বলে দেখেছি যে 16C3 ইকুয়াল টু 16C13, তাহলে চিন্তা করো তো, 3 প্লাস 13 ইকুয়াল টু 16, এনসিআর ইকুয়াল টু এনসিএন মাইনাস আর, তাহলে নিচে দুটো যোগ করা হয় তাহলে কি হবে? আর প্লাস এন মাইনাস আর, কত হবে? কাটাকুটি করে আর আর বাদ হয়ে গেল, তাহলে এন। তাহলে এনসিএক্স ইকুয়াল টু এনসিওয়াই যদি হয়, তাহলে আমরা দুটো মানে কনক্লুশন আমরা তৈরি করতে পারি। একটা হচ্ছে আইদার এক্স ইকুয়াল টু ওয়াই, অবভিয়াসলি 6C3 ইকুয়াল টু 6C3, এটা তো অবশ্যই হবে। আর একটা হতে পারে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এন, যেটা ওই আমরা একটু আগে উপলব্ধি করলাম যে সিমেট্রিক্যাল, 16C2 ইকুয়াল টু 16C14, ঠিক আছে? তাহলে এক্সাম্পল 5C4 ইকুয়াল টু 5C4 and 5C4 ইকুয়াল টু 5C1। দেখো, ইফ n ইজ অড, এটা একটু লিখে রাখো, দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ এনসিআর
if n is odd, the greatest value of NCR equal to NC n plus 1/2. এটা হচ্ছে NCR এর greatest value. ধরো এক্সাম্পলটা কিরকম, 8 T 3, হ্যাঁ অ্যাকচুয়ালি 8C আর এইটা 8C1 হতে পারে, 8C পারে, তাই না, 8 পারে, এরকম করে করে তো 8C8 অব্দি আসতে যাবে। তাহলে এর মধ্যে সবচেয়ে বড়টা কি, এটা হচ্ছে বের করার নিয়মটা হচ্ছে 8C 8 plus 1/, না n odd, তাই একটু ঠিক 9CR, তাহলে 9CR মানে 9C1 হতে পারে, প্রথমে 9C0 হতে পারে, তাই না, 9C1 হতে পারে, 9C পারে, 9C পারে, এরকম করে 9C9 অব্দি যাবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই যে বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট গুলো পেলাম এদের মধ্যে গ্রেটেস্ট কোনটা, তা 9টা যেহেতু অড তাই জন্য হবে গ্রেটেস্ট, এগুলোর মধ্যে গ্রেটেস্ট 9 plus 1/2, that is 9। একদম তাই, এইটাই ঠিক, ভেরি গুড। যে যখন আমরা পাস্কালস ট্রায়াঙ্গেল দিয়ে ব্যাপারটা দেখছিলাম, তুমি চিন্তা করে দেখো যে a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে যে মাঝখানে 2 আর প্রথমে 1 শেষে 1, তাহলে মাঝখানটা বড়। তারপরে যখন a প্লাস বি হোল কিউব, তখন a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, তাহলে মাঝখানের দুটোই হচ্ছে বড়। এই হচ্ছে গল্পটা, বুঝতে পেরেছ? তা ইফ n ইজ ইভেন, n ইজ ইভেন তার মানে ধরো 8C0 8C1 এরকম করে ডট ডট করে লাস্ট অব্দি 8C8, তাহলে এদের মধ্যে গ্রেটেস্ট কোনটা হবে, এদের মধ্যে গ্রেটেস্ট 8C কত হবে 8/2, তার মানে কি, এটা ভালো করে একটা জিনিস খেয়াল করো, এই যে আমরা যখন a প্লাস বি হোল কিউবকে আমরা যখন এক্সপ্যান্ড করছিলাম তখন n এর ভ্যালু কি ছিল, 3 ইজ অড, এবং সেখানে গ্রেটেস্ট ভ্যালু দেখছি দু জায়গায় আছে, 3, তাই তো, কারণ প্রথমে হচ্ছে 1 a কিউব, তার কোএফিসিয়েন্ট 1, আমি আস্তে আস্তে পড়াচ্ছি কারণ এই রেকর্ডিংটা যেন সবাই বুঝতে পারে তাই জন্য, a কিউবের কোএফিসিয়েন্ট 1, তারপরে 3a স্কোয়ার বি, তারপরে 3ab স্কোয়ার প্লাস বি কিউব, তাহলে 1 3 3 1, তাহলে মাঝখানে দুটো আমরা কি পাচ্ছি গ্রেটেস্ট কোএফিসিয়েন্ট যখন n ইজ অড, তাহলে এখানে n অড, এখানে 9, তাহলে এখানে আমরা দুটো গ্রেটেস্ট কোএফিসিয়েন্ট পাবো, একটা 9C5 একটা 9C4 গ্রেটেস্ট কোএফিসিয়েন্ট, এক্স্যাক্টলি 9C5 ইকুয়াল টু 9C4, একটু আগে ফিল করলাম না কি, NCR ইকুয়াল টু NCN মাইনাস আর, তাহলে সেখান থেকে 9C5 মানে 9C4 বলা যায়। এবার 8C4 ইকুয়াল টু কি হবে, 8C4ই হবে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার বা a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 তার যে গ্রেটেস্ট ভ্যালু সেটা কিন্তু একটাই হবে, এবং তুমি NCR ইকুয়াল টু NCN মাইনাস আর যে ধারণাটা আগে শিখলাম সেটা থেকে তুমি যদি করো 8C4 তাহলে কি হবে,
8c 8 minus 4 that is also 8c4 একই জিনিস তৈরি হবে, আলাদা কিছু না। বলো ক্লিয়ার কনসেপ্টটা? হ্যাঁ, তো হবেই। যখন ধারণা পরিষ্কার হয় তখন অঙ্ক করতে ভালো লাগে, আর ধারণা যদি অস্বচ্ছ থাকে তাহলে অঙ্ক করতে ভালো লাগে না। তুমি যত অঙ্কই করো না কেন, তুমি 100-150 অঙ্ক করো, দেখবে রিটেনশন তৈরি হলো না, অঙ্কের প্রতি যে দখল, অঙ্কের যে দখল সেইটা তৈরি হবে না। কিন্তু তুমি যদি ধারণা স্বচ্ছ করো, এই চ্যাপ্টারের উপরে তুমি 10 থেকে 20টা অঙ্ক করো, দেখবে দেখবে অঙ্ক কনসেপশন এবং অঙ্ক করার যে তোমার মানে স্কিল, সেটা অটোমেটিক দেখবে তৈরি হয়ে গেছে। তার কারণ ধারণা, আমি ওই জন্য ধারণা তৈরি করার পরে বেশি জোর। এই সব আমি এগুলো তৈরি করেছি শুধু ধারণার উপরে, অঙ্ক তো আমি করে দেবো, অঙ্ক তোমরা যেটা বলবে সেটা। এনসিআর ইকুয়াল টু এনসিএন মাইনাস আর, এটা তো একটু আগে লিখে বলেছি, তবু আমি আরেকবার এটা লিখেছি। ক্যান ইউ প্রুভ ইট? এনসিআর বাই এনসি r minus 1 equal to n minus r plus 1 by r, and n plus 1 cr minus ncr equal to ncr minus 1। এই দুটো কম্বিনেশনের দুটো ফর্মুলা বলতে পারো, এবং ভালো করে খেয়াল করো, এখানে n plus 1 cr, এখানে ncr, মানে উপরে যেটা আছে যে টোটাল অবজেক্টস, এটা একটা কম হয়েছে, কিন্তু নাম্বার অফ চুজিং অবজেক্টস কিন্তু সেম। হ্যাঁ, এটা n প্লাস 1 cr, মানে এটা একটা ব্র্যাকেট দিলে তুমি হয়তো ভালো করে আর বুঝতে পারবে। n প্লাস 1 cr, n প্লাস 1টা অবজেক্ট থেকে 8টা অবজেক্ট নিয়ে কতগুলো কম্বিনেশন তৈরি করা যায় সেটা হচ্ছে এইটা, মাইনাস nটা অবজেক্ট থেকে 8টা অবজেক্ট নিয়ে কতগুলো কম্বিনেশন। তার মানে কি, নাম্বার অফ অবজেক্টস একটা কমেছে, কিন্তু চুজিং অবজেক্টস, নাম্বার অফ চুজিং অবজেক্টস কিন্তু কমেনি, সেম, ইকুয়াল টু ncr মাইনাস 1, মানে nটা অবজেক্ট থেকে আর চুজিং অবজেক্টস একটা কমে গেছে। এইবার এই দুটো কিন্তু তোমাকে প্রমাণ করে দেখাতে হবে, সমস্ত বইতেই প্রমাণ দেওয়া আছে, যদি তুমি নিজে না পারো প্রমাণটা দেখে নিতে পারো, একদম কিছুই না, পাতি প্রমাণ, জাস্ট ফর্মুলা বসিয়েই কাজটা করতে হবে, আর তো কিছু নেই, আর কোনো টেকনিক। এটা স্পেস রেখে দাও, এইটা তুমি করে রাখবে, কারণ এইটাই পরীক্ষায় অনেক সময় এই প্রমাণ করো, প্রুফ দিস, আমাদের দেবে না। কিন্তু কথা হচ্ছে যে দেখো, রিটেনশনটা যদি বাড়াতে হয় তাহলে এইগুলো কি করে তৈরি হলো, এর পিছনে কি কাজ হচ্ছে, এগুলো তাহলে তুমি যদি নিজে করো একবার হাতে করে, তাহলে তোমার তৈরি হয়ে যাবে, একবারই তৈরি হবে। আর এই দুটোর অ্যাপ্লিকেশন তো আছেই, এমসিকিউতে বলো বা বিভিন্ন অন্যান্য অঙ্কে, এই দুটো রুলের অ্যাপ্লিকেশন আছে। তাহলে এই দুটো প্রমাণ করার জায়গা রেখে দাও, প্রমাণ করো। কম্বিনেশন, কম্বিনেশন দু রকমের আছে, একটা হচ্ছে নো রিপিটেশন, একটা মনে পড়ছে, এটা কিন্তু পারমিটেশনও। হ্যাঁ, তা নো রিপিটিশন such as লটারি নাম্বার, দেখো এই যে 325140 বা AB 323002, এই লটারি নাম্বার এখানে কিন্তু রিপিট হবে, কিন্তু কয়েন্স ইন ইওর পকেট রিপিট হতে, কোনটা এটা? হ্যাঁ, কম্বিনেশন উইদাউট রিপিটিশন।
বুঝে নাও, আমরা রিপিটিশন করব না। উই হ্যাভ 3 letters A, B. The combination without repetition of 3 letters taken one at a time কি হতে পারে? A, B, এরকম হতে পারে। Combination without repetition of 3 letters taken 2 at a time A, B, B, C, C, A. কেন? A, B equal to B, A, B, C equal to C, B, A equal to A, C এখানে কম্বিনেশন এখানে। Combination without repetition of 3 letters taken 3 at a time একদম তাই। এই তো গল্পটা। নাও এটা লিখে নাও। তাহলে কম্বিনেশন উইদাউট রিপিটেশন তোমরা দেখলে, কম্বিনেশন উইথ রিপিট, অ্যামেজিং ট্রিক শিখবে তোমরা। দেখো দেয়ার আর 4 অবজেক্টস, 4টে অবজেক্ট আছে, ভালো করে বুঝে নাও, খুব ইন্টারেস্টিং জিনিস। বইতে ফর্মুলা আছে, ফর্মুলাও আমি তোমাকে দেব, কিন্তু এই ফর্মুলা মুখস্থই করতে হবে সারা জীবন ধরে, কিন্তু কিছুই বুঝতে হবে না কেন হলো। দেয়ার আর 4 অবজেক্টস, 4টে অবজেক্ট আছে। উই হ্যাভ টু চুজ 3 অফ দেম, আমাদের 3টে সিলেক্ট করতে হবে। আর কি বলা আছে? রিপিটিশন অ্যালাউড। তাহলে এবার আমি সিলেকশন ট্রিকটা দেখাচ্ছি। এ বি সি ডি 4টে রয়েছে। তাহলে প্রথমে আমরা বি নিয়েছি, এই যে বি নিয়েছি, বি নেওয়ার পরে পড়ে আছে কে? এসিডি পড়ে আছে না, এসিডি পড়ে নেই, এসিডির সঙ্গে আবার বি তৈরি হয়ে গেছে, কেন? রিপিটিশন অ্যালাউড। আবার বি নেওয়ার সুযোগ তোমাকে করে দিতে হবে তো। এ বি সি ডি 4টে লেটার আছে, তোমাকে 3টে লেটার চুজ করতে বলেছে, তা প্রথমে তুমি বি নিয়েছো, কয়টা বি নিতে পারবে তো? তাহলে তোমার ওই মূল জায়গায় আবার তো বি কে তৈরি করে দিতে হবে। তাহলে বি নেওয়ার ফলে বিটা যে ক্রস পড়ে গেল, বিটা তো নিয়ে নিলে, আবার বি তৈরি করে দিতে হবে। তারপরে তুমি আবার সি নিয়েছো, আবার সি তৈরি করে দিতে হবে। তারপরে তুমি আবার বি নিয়েছো, অন্যরকমও নিতে পারো, কিন্তু যেটাই নেবে সেটা আবার তৈরি করে দিতে হবে। তাহলে 3টে এবার নেওয়া হয়ে গেল। তাহলে এখন এই যে 3টে নেওয়া হলো, অ্যাকচুয়ালি কটা অবজেক্ট থেকে নেওয়া হলো? 1 2 3 4 5 6, অ্যাকচুয়ালি 6C3, কটা থেকে? 3টে নেওয়া হলো। তা এই 6টা আসলো কি করে? 6টা আসলো দেখো, 4টে অবজেক্ট, তার থেকে নেওয়া হচ্ছে কটা? 3টে। 4 + 3 - 1, তার মানে তো 6। ওই যে 6টা আনতে হবে তো, 6টা আসছে হচ্ছে 4 + 3 - 1, সবসময় 1 মাইনাস করলে উপরটা চলে। এই যে 6টা, এবার দেখো এবিসিডি, মনে করো এবার তোমার, ঠিক আছে পরে দেখি। দেয়ার, থিঙ্ক বিগার, দেয়ার আর 6 অবজেক্টস, উই হ্যাভ টু চুজ 4 অফ দেম। তাহলে 6টা অবজেক্ট, 6টা অবজেক্ট ধরে রাখো। আচ্ছা, এ বি, 6টা অবজেক্ট, তার থেকে 4টে নেব। তাহলে প্রথমে আমি তুমি কাকে নিতে চাও? আমি একে নিচ্ছি। যেই একে নিলাম, আবার এই এটা তো ক্রস হলো, আবার এ তো, কি না? কারণ আমাকে তো পরে, হ্যাঁ, তাহলে এবার আমি কাকে তুমি নেবে? আচ্ছা সি নাও, যে সি নিলে সি কেটে দিয়ে আবার তো সি, এবার আচ্ছা আবার এ নেবে, তাহলে আবার এ তৈরি করবে। আর একটা আছে, কাকে নেবে? এই
তাই তো? হ্যাঁ, আর তো আমার আর চুজ করতে হচ্ছে না। তাহলে অ্যাকচুয়ালি প্রবলেমটা হলো লাস্ট টাইম যখন আমি নিয়েছি, কারণ 4টে অবজেক্ট আমাকে নিতে বলেছে, চুজ 4 অফ দেম, তাহলে 4টে অবজেক্ট যখন লাস্ট অবজেক্টটা আমি চুজ করে নিলাম, তখন আমাকে আর তো চুজ করার আমার আর প্রয়োজন নেই, তাহলে আমার আর নতুন করে ওকে বাড়ানোর প্রয়োজন। তাহলে অ্যাকচুয়ালি এই 4টে অবজেক্ট কোথা থেকে সিলেক্ট করেছি? 1 2 4 5 6 7 8 9, তার মানে অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে 9C4। তাই 9C4টা আমি কি করে তৈরি করব? দেখো, 6 প্লাস 4 মাইনাস 1 C4, দেখো এটা মানেই হচ্ছে 9। 6 অবজেক্টস, 2 চুজ হচ্ছে 4 অবজেক্টস, তাহলে 6 প্লাস 4 মাইনাস 1 C4। তাহলে যখন আমরা উইথ রিপিটিশন যখন কম্বিনেশন তৈরি করব, তাহলে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব, জেনারেল রুল, দ্য নাম্বার অফ ওয়েজ টু সিলেক্ট আর অবজেক্টস ফ্রম n given objects with replacement, with replacement with repetition or repetition is এই যে n plus r minus 1 c r। বলো, ক্লিয়ার? এইবার এই সামটাই এর এই আগের যে রুলটারই অ্যাপ্লিকেশন একটা। ইন এ ডোনাট শপ, ডোনাট মিন্স কি বললে? পেস্ট্রি, এক ধরনের খাবার আর কি, যাই হোক। ইন এ ডোনাট শপ দেয়ার আর 20 টাইপস অফ ডোনাটস, 20টা টাইপের ডোনাট আছে। হাউ মেনি ওয়েজ ক্যান উই সিলেক্ট 12 ডিফারেন্ট ডোনাটস টু টেক হোম? হ্যাঁ, তাহলে এখানে এটা 12 ডিফারেন্ট ডোনাটসটা হবে না, 12 ডোনাট, তাহলে 20টা টাইপের আছে ডোনাট, তুমি 12টা ডোনাট নিতে চাও, তাহলে এরকম হতে পারে 12টা একই টাইপের ডোনাট নিয়ে গেল, তার মানে রিপিটেশন অ্যালাউড হিয়ার। ধরো এখানে 20টা টাইপের ডোনাট আমি লিখে নিয়েছি, টাইপ 1, টাইপ 2, টাইপ 3 করে টাইপ 19, টাইপ 20, এরকম 20টা ডোনাট আছে, 20টা টাইপের ডোনাট আছে। 20 রকমের মিষ্টি বলতে পারো, 20 রকমের সন্দেশ। এবারে এক একটা থালায় তো একটা টাইপের সন্দেশ জল ভরা, সেখানে 100 পিস রয়েছে, একটা জায়গায় কালাকাঁদ, সেখানে 100 পিস রয়েছে, এই হচ্ছে গল্পটা। তাহলে 20 রকমের সন্দেশের ট্রে রয়েছে, তাহলে তুমি সেখানে 12টা সন্দেশ নিতে চাও, কেউ 12টা কালাকাঁদ নিতে পারে, কেউ 12টা জল ভরা নিতে পারে, কেউ 6টা জল ভরা 6টা কালাকাঁদ নিতে পারে, কেউ 3টে জল ভরা, তারপরে 6টা কালাকাঁদ আর 3টে মৌচাক নিবে, এরকম ধরনের ব্যাপারটা গল্প। তা ব্যাপারটা হচ্ছে টাইপ 1, টাইপ 2, টাইপ 90, টাইপ 20। মনে করো প্রথমে তুমি টাইপ 2 নিয়েছো, তাহলে এরপরে তোমাকে কিন্তু আবার টাইপ 2 যে খাবারটা, সেইটা নেয়ার কিন্তু একটা স্কোপ থাকবে। কেন? তুমি কালাকাঁদ একটা নেয়ার পরে আর একটা কালাকাঁদও নিতে পারো, তাহলে ওই জন্য টাইপ 2টা আবার তোমার যে নাম্বার অফ অবজেক্ট যেখান থেকে তুমি চুজ করবে তার মধ্যে ঢুকে পড়লো। তাহলে এইভাবে জিনিসটা চলতে থাকলো, ফলে আগের মেথডেই 20 প্লাস 12 মাইনাস 1 সি 12, ক্লিয়ার? তাহলে 20 প্লাস 12 মাইনাস 1, এটা একটা ব্র্যাকেট দাও, সি, এটা হবে আনসার। এবার একটা মজার ট্রিক,
এক্সাম্পল দেখো x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়াল টু 7 বলা আছে। তিনটে সংখ্যার যোগফল হচ্ছে 7 এবং xi হয় xi গ্রেটার ইকুয়াল টু 0 বলা আছে, মানে 0 হতে পারে, নেগেটিভ হবে না। হাউ মেনি পজিটিভ ইন্টিজার সলিউশনস আর দেয়ার? তার মানে x1 এর ভ্যালু ধরো 0 হলো, x2 এর ভ্যালু ধরো 5 হলো, x3 এর ভ্যালু 2 হলো, হতে পারে না? এটা একটা সলিউশন। 0 5 2, কেউ বললো না x1 এর ভ্যালু 7 দেবো আর x2 0 x3 0, তাহলে 7 0 0 এটাও একটা সলিউশন। তাহলে এইরকম ইন্টিগ্রাল সলিউশন কতগুলো হতে পারে, তাহলে সেই কাজটা আমরা কিভাবে কম্বিনেশন দিয়ে আমরা সেটা এইখানে 7টা ডিফারেন্ট কালারের বল রয়েছে। এই অঙ্কটা একটু পরে তুমি চিন্তা করো, আগে এটা দেখো জিনিসটা। 3টে বাস্কেট রয়েছে, একটা বাস্কেটের নাম দিচ্ছি x1, একটা x2, একটা x3। এখন এই যে প্রথম বাস্কেটে দুটো বল নেওয়া হলো, x2 বাস্কেটে 3টে বল নেওয়া হলো, x3 বাস্কেটে 2 বল নেওয়া হলো, কি ঠিক কিনা? তাহলে 7টা বল নেওয়া হয়েছে, তার যোগফল 7 হয়েছে তো। x1 এর প্রথম বাস্কেটে 3টে বল নেওয়া হয়েছে, x2 দ্বিতীয় বাস্কেটে 2টো বল নেওয়া হয়েছে, 8 বাস্কেটে 2টো বল নেওয়া হয়েছে, 3 2 5 আর 2 7 হয়েছে তো। এই যে x1 বাস্কেটে কিচ্ছু নেওয়া হয়নি, x2 তে 5টা বল নেওয়া হয়েছে, x3 তে 2টো বল নেওয়া হয়েছে, 5 আর 2 7 হলো। x1 এ কিছু নেওয়া হয়নি, x3 তেও কিছু নেওয়া হয়নি, x2 তে খালি 7টা বলই নেওয়া হয়েছে। তাহলে আমি বোঝাতে চাইছি যে এইভাবে আমি কত রকম কম্বিনেশন, কত রকম ঘটনা। এইবার আমরা যেটা শিখবো আজকে, গ্যাপ পার্টিশন মেথড। 7টা অবজেক্ট দেওয়া আছে। অ্যাকচুয়ালি দ্য প্রবলেম ইজ 9 অবজেক্ট। 7টা অবজেক্ট দেওয়া আছে, কিন্তু প্রবলেম অ্যাকচুয়ালি 9টা অবজেক্ট দেওয়া আছে। কেন? তার কারণ হচ্ছে দেখো, এই টোটাল 1 2 3 4 5 6 7 8 9, 9টা বল নিয়েছি, ছিল তো 7টা বল, তাহলে 2টো বল এক্সট্রা নেওয়া হয়ে গেল। ওই 2টো বলের জায়গায় 2টো কাঠি রেখেছি। এই দেখো, একদম বলের জায়গাটায় একটা কাঠি, এই বলের জায়গাটাও একটা কাঠি। তাহলে কাঠিটার যদি আমি স্থান পরিবর্তন করি, তাহলে ওই ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশন তৈরি হবে না? এই যে ব্যাপারটা, কাঠিটা দেখো এখানে এসছে, এই কাঠিটা এইখানে এসছে, তাহলে এটাও কিন্তু একটা সিচুয়েশন তৈরি হলো। এই দেখো একটা বল, এই দেখো 3টে বল, এই 3টে বল, 3 3 6 7, এই 2টো বল, 3টে বল, 2টো বল, দেখো 7। 7টা বলই কিন্তু মানে 7ই তৈরি হচ্ছে কিন্তু। তাহলে এইভাবে পার্টিশন, এই যে যে কাঠিগুলোকে আমি বসিয়েছি, সেটা হচ্ছে প্লেসিং অফ পার্টিশন বলছি। তাহলে এই পার্টিশন যে স্টিকটা, মানে যে স্টিকটা দিয়ে পার্টিশন করছি, এই স্টিকটা কোথায়, এই 2টো স্টিক কোথায় বসাচ্ছি, সেটার উপরেই নির্ভর করছে সলিউশনগুলো। Seven objects, actually the problem is 9 objects, placing of partition এইভাবে। তাহলে so the problem reduces to choosing 2 from 9। 9টা বল থেকে 2টো বল নেওয়া মানে 2টো পার্টিশন তৈরি করা। কারণ ওই যে 2টো বল নিচ্ছি, এক্সট্রা বল আমি অ্যাড করে নিয়েছি, এই বল 2টো এক্সট্রা নেওয়ার জন্য ওই 2টো বলের জায়গাতেই তো পার্টিশন ফেলছি। এই পার্টিশনটা কখনো এইরকম
এই বলটার ক্ষেত্রে হতে পারে, কখনো এই বলটার ক্ষেত্রে, দুটো বল তার উপরেই পার্টিশন স্টিক দুটো ফেলছি। তাহলে অ্যাকচুয়ালি আমি কোন বল দুটোর উপরে পার্টিশন ফেলছি সেটাও তো একটা সেটাই তো আমার অঙ্ক। 9টা বল থেকে দুটো বল নিচ্ছি, মানে দুটো পার্টিশন তৈরি করছি। 9টা বল থেকে দুটো বল সিলেক্ট করা মানে 9টা বলকে আমরা 3টে ভাগ করি, x1 x2 x, বলো তাই না? তাহলে 9c2, 9টা বল থেকে দুটো বল নেওয়া, দ্যাট ইজ 9c7। তাহলে অ্যাকচুয়ালি রেজাল্টটা কি তৈরি হলো, এই 9 পাচ্ছি 3 + 7 - 1। তিনটে বাস্কেট আছে, x1 x2 x3 তিনটে বাস্কেট, 7টা মোট সংখ্যা 7, মানে 7টা বল। তাহলে 3 + 7 - 1 c7। তাহলে ওই কিন্তু যেটা আগে রুলটা শিখেছি, n + r - 1 cr, তাই কিন্তু। তাহলে এই সংখ্যাটা বের করলেই তুমি ওই x1 + x2 + x3 = 7, where xi ≥ 0 and x1 x2 x3 all are positive integer। কোনো নেগেটিভ তো নাম্বার হবেই না সলিউশন, আর কোনো ফ্র্যাকশনও হবে না। তাহলে সেই রকম কতগুলো সলিউশন হতে পারে তার উত্তরটা হচ্ছে এইটা। তা তুমি এখন বলবে যদি এরকম আমরা ফর্মুলা মুখস্থ করে রাখি n + r - 1 cr, কিন্তু ফর্মুলা তৈরি হলো কি করে, তার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে বলো, ক্লিয়ার? আচ্ছা, আমি আরেকবার এই সামটা কি বলতে চেয়েছি সেটা আরেকটু ব্যাখ্যা করছি। বলা আছে x1 + x2 + x3, মানে তিনটে সংখ্যার যোগফল হচ্ছে। তার তিনটে সংখ্যা কি কি হতে পারে, এই হচ্ছে অঙ্কটা, এটাই তো সমাধান। কেউ বলল প্রথম সংখ্যা 0, দ্বিতীয় সংখ্যা 2, তৃতীয় সংখ্যা 5, ইজ রাইট। কেউ বলল প্রথম সংখ্যা 1, দ্বিতীয় সংখ্যা 4, তৃতীয় সংখ্যা 2, কেউ রাইট। তাহলে এইরকম কত রকম সলিউশন হতে পারে, এইটাই হচ্ছে অঙ্কটা। হ্যালো, আচ্ছা, তাহলে হাউ মেনি ওয়েজ ক্যান উই পুট 10 আইডেন্টিক্যাল বলস ইনটু 6 ডিস্টিংক্ট বিনস? ঠিক আগের মতনই আমি যদি x1 + x2 + x3 ডট করে x6 = 10 ধরি, 10 = আইডেন্টিক্যাল বলস, আগের অঙ্কটা যেভাবে আমরা করেছি যে x1 + x2 + x3 = 7, তাহলে এটা আমরা কি করব, 10, তাই তো? +10 + 6 - 1 3, কত হবে, 5। কেন 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 5 হলো? তার কারণ হচ্ছে, হ্যাঁ কেন 5 হলো বলো? একদম তাই, যে তোমার এখানে তো, হ্যাঁ হ্যাঁ আরেকটু আরেকটু, হ্যাঁ ওই আর 15 মিনিট পরে এটা কেন 5 হলো? এর আগে দেখো আমরা যখন এটা করেছিলাম, খেয়াল করো যে এই যে 7টা অবজেক্ট ছিল তাকে তিনটে পার্টিশন, মানে তিনটে টুকরো করতে হবে, কারণ তিনটে বিন, x1 + x2 + x3 তিনটে বিন ছিল, তিনটে ঝুড়ি ছিল। তাহলে যদি ওকে পার্টিশন করতে হয় তাহলে দুটো আমাকে পার্টিশন স্টিক লাগছিল, তাই না? তাহলে এখানে
এইখান থেকে 9C2 তৈরি হয়েছিল। তাহলে এখন এখানে যদি আমাকে 6টা ডিস্টিংক্ট বিন যদি আমাকে 6টা ঝুড়ি যদি তৈরি করতে হয়, তাহলে 10টা বলের মধ্যে আমার 5টা পার্টিশন স্টিক তৈরি করতে হবে। তাহলে এখন 5টা পার্টিশন স্টিক ঠিক আগের মতনই আমরা 10 + 6 - 1 করে, তাই না? তাহলে 10 + 6 - 1 দ্যাট ইজ 15C5। তাহলে এইটা হবে আনসার। নেক্সট দেখো, x1 + x2 আরেক ধরনের অঙ্ক, x1 + x2 + x3 = 9 where xi greater equal to 0, x2 greater equal to 0 আর x3 greater than 1। তাহলে হাউ মেনি পজিটিভ ইন্টিজার সলিউশনস আর দেয়ার? তাহলে এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে এটা কেন এরকম হলো, যে x3 greater than 1, x3 is a পজিটিভ ইন্টিজার, তাহলে একের থেকে বড় পজিটিভ ইন্টিজার 2 থেকে শুরু হবে। তাহলে x3 greater than 1 দ্যাট মিনস x3 greater equal to 2। তাহলে এই যে x3 greater than 1 দ্যাট ইজ x3 greater equal to 2। তাহলে তার মানে আমরা যদি এই অঙ্কটাকে একটুখানি যদি আমরা একটু ভিজুয়ালাইজ করতে চাই, ডায়াগ্রাম একটু স্টোরি টাইপের করে নিই, তাহলে 3টে সেল যেন প্রথম সেলফের নাম x1, দ্বিতীয় সেলফের নাম x2, থার্ড সেলফের নাম x3। এই x3 সেলফে দুটো বই রেখে দিতেই হচ্ছে। টোটাল বইয়ের সংখ্যা হচ্ছে 9টা। এই যে 3টে গ্রুপে ভাগ করব, 3টে গ্রুপে মোট বইয়ের সংখ্যা 9, তার মধ্যে থার্ড গ্রুপে দুটো বই রেখেই দিতে হবে। তাহলে বাকি 7টা বই এখন 3 জায়গায় কিভাবে আমরা ডিস্ট্রিবিউট করব সেটা হচ্ছে কিরকম ভাবে। ঠিক এখন দ্য প্রবলেম নাও রিডিউসেস টু x1 + x2 + x3 = 7। কেন? তার কারণ দুটো বই আমরা থার্ড সেলফে এই দেখো রেখে দিয়েছি। হ্যাঁ না, রেখে দেওয়া হলো। তাহলে 7টা বইকে এখন কতভাবে ডিস্ট্রিবিউট করা যেতে পারে? ঠিক এখন একইভাবে 7 + 3 - 1 3 কত 2, তাই তো? যেভাবে আমরা প্রথম এর আগের অঙ্কটা করেছি। নেক্সট conditional combination type 1 from a class of 60 students, 11 to be chosen for a cricket tournament. In how many ways can this be done? তাহলে a team of 11 is irrespective of order of players, তাই না? টিম তৈরি করা মানেই তো কম্বিনেশন। তাহলে এটা কিন্তু কোনো অর্ডার এখানে কিন্তু ম্যাটার করবে না। তো ইট ইজ এ প্রবলেম অফ কম্বিনেশন। এটা বুঝতে হবে যে টিম তৈরি করা মানে কিন্তু এটা একটা কম্বিনেশন। তাহলে দ্য রিকোয়ার্ড কম্বিনেশন কি? 8 জন থেকে 11 জন নেওয়া, দ্যাট মিনস 60C11। বলো ক্লিয়ার? 6 from a class of 60 students, 11 to be chosen for a cricket tournament. In how many ways can this be done so that 5 students always in the team? 5 students always in the team। তাহলে এটা ঠিক পারমুটেশনে এরকম অঙ্ক ছিল একটা। তাহলে এটা অ্যাকচুয়ালি 60 জন স্টুডেন্ট থেকে 5 জন স্টুডেন্টকে প্রথমেই আমি নিয়ে নেব, সেই তাসের অঙ্কটার মতো, পারমুটেশনে সেই তাসের অঙ্কটার মতো। সেই যে তাসটা স্পেশাল তাস সেইটা প্রথমেই পকেটে ঢুকিয়ে নিচ্ছিলাম। তাহলে 5 জন স্টুডেন্টকে প্রথমেই যদি রেখে দিই, তাহলে প্রবলেমটা এখন হচ্ছে 60 জন থেকে বাছাই করা নয়, 55 জন স্টুডেন্ট থেকে আমাকে সিলেক্ট করতে হবে। কতজনকে? টোটাল হচ্ছে 11 জনকে নেওয়ার কথা, কিন্তু 5 জনকে যেহেতু নিয়েছি তাহলে আমার নিতে হবে 6 জনকে। তাহলে এখানে আমরা এইভাবে লিখবো একটু, টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইকুয়াল টু হচ্ছে 60 আর we are to choose equal to 11 there, and given that 5 students are always there, তাহলে therefore now the problem reduces to
selecting 11 minus 5, that is 6 students, from 60 minus 5, that is 55 students, and that can be done. Therefore, number of selections equal to 55 C6. Follow, clear? Next, type 3. Mohan has 3 friends. In how many ways he invite one or more them to dinner? মোহনের 3 জন বন্ধু আছে, সেই 3 জন বন্ধুকে কিভাবে সে নিমন্ত্রণ করতে পারে, যেখানে বলা আছে হি শুড ইনভাইট ওয়ান অর মোর দ্যান ওয়ান, মানে একজনকে তো নিমন্ত্রণ করতেই হবে, দুজনকেও করতে পারে, 3 জনকেও করতে পারে। তাহলে আমরা কেসগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি। ফর ইচ ফ্রেন্ড, প্রত্যেকটা বন্ধুর জন্য দুটো কেস অ্যারাইজ করতে পারে। একটা হচ্ছে আইদার ইনভাইটেড অর নট ইনভাইটেড, দ্যাট ইজ ইনভাইটেড মিনস হচ্ছে ওয়াই অ্যান্ড নট ইনভাইটেড মিনস হচ্ছে নো, ওয়াই অ্যান্ড এন। ফর 3 ফ্রেন্ডস দ্য নাম্বার অফ কেসেস ক্যান বি ক্যালকুলেটেড ইন দি ফলোইং ম্যানার। কিভাবে? ওয়াই প্লাস এন, ওয়াই প্লাস এন, ওয়াই প্লাস এন। প্রথম বন্ধুর জন্য ওয়াই প্লাস এন, সেকেন্ড বন্ধুর জন্য ওয়াই প্লাস এন, অ্যান্ড থার্ড বন্ধুর জন্য হচ্ছে ওয়াই প্লাস এন, দ্যাট ইজ ওয়াই প্লাস এন এর হোল কিউব, দ্যাট ইজ y কিউব প্লাস 3y স্কোয়ার n প্লাস 3yn স্কোয়ার প্লাস n কিউব। তাহলে এই যে y কিউব মানে কি? y ইন্টু y ইন্টু y, তাহলে দ্যাট মিনস 3 ইনভাইটেড, y ইন্টু y ইন্টু n, দ্যাট ইজ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইনভাইটেড বাট থার্ড নট। এই যে 3y স্কোয়ার n, এইটার মধ্যে তোমরা দেখো এখানে আছে y n, y স্কোয়ার n মানে কি? y স্কোয়ার মানে y ইন্টু n, তারপরে এরকম থাকতে পারে ওয়াই এন ওয়াই, তাই না? এইটাতে প্লাস এটা কি হতে পারে ওয়াই এন ওয়াই, তারপরে হতে পারে কি এন ওয়াই ওয়াই, এই মিলেই তো 3টে 3y স্কোয়ার এন, ওই জন্য 3টে আছে। তাহলে এই ওয়াই ওয়াই এন মানে দুজন নিমন্ত্রিত হয়েছে, একজন নিমন্ত্রিত হয়নি। আর এই যে 3yn স্কোয়ার মানে কি একজন নিমন্ত্রিত হয়েছে, দুজন হয়নি। এই কেসটা 3 ভাবে হতে পারে। তাহলে টোটাল আমরা দেখতে পাচ্ছি যে 8 ভাবে এই ঘটনা ঘটতে পারে, কিন্তু এর মধ্যে একটা কেস আছে n কিউব, দ্যাট ইজ n ইন্টু n ইন্টু n, মানে কোনো বন্ধুই ইনভাইটেড হয়নি। এই কেসটা কোনো মতেই আমরা অ্যাকসেপ্ট করব না। তাহলে অ্যাকচুয়াল নাম্বার অফ ওয়েজ দ্যাট দ্য স্টুডেন্ট দ্যাট মোহন ক্যান ইনভাইট ওয়ান অর মোর অফ হিজ 3 ফ্রেন্ডস, সেটা হচ্ছে নাম্বার অফ ওয়েজ কত? 8 মাইনাস 1, দ্যাট ইজ 6। এবার অরিত্র তুমি প্রশ্ন করেছো যে এটা কম্বিনেশনের কনসেপ্ট এখানে কোথায় ঢুকলো। আমি তো এটা মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল কাউন্টিং দিয়ে করলাম। এই যে ওয়াই প্লাস এন, মানে প্রথম বন্ধুকে দুভাবে নিমন্ত্রণ করা যেতে পারে। কিরকম করলাম না? করলাম, তাহলে দুভাবে। দ্বিতীয় বন্ধুকে দুভাবে করলাম না? করলাম, দুভাবে। থার্ড বন্ধুকে দুভাবে। তাহলে মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল কাউন্টিং অর্থাৎ হনুমান বিন্যাস ব্যবস্থা যেভাবে বলেছিলাম যে হনুমান এই কলা খেতে যাচ্ছিল, সেটা এখানে তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2, দ্যাট ইজ 8 ভাবে হতে পারে। তার মধ্যে একটা আমরা বাদ দিয়েছি, কেন? সেখানে কেউ নিমন্ত্রিত হয়নি। এটা তো একদম আমি কনসেপ্ট দিয়ে করেছি। তাহলে এবার যদি এটা আমি যদি কম্বিনেশনের কনসেপ্ট দিয়ে করি, তাহলে কিরকম করে তৈরি করতে দেখো। The number of ways of combination of n different objects selecting at least one of them is nc1, এটা একটু nc plus nc3 plus dot ncn equal 2 to the power n minus nc0, 2 to the power equal to 2 to the power n minus 1, ওটা হচ্ছে ফর্মুলা 2 to the power n minus 1। কিন্তু ফর্মুলা কি করে তৈরি হলো? তোমরা যারা বাইনোমিয়াল থিওরেম অলরেডি করেছো, তোমরা দেখেছো 1 plus x whole to the power n equal to, এটা হচ্ছে প্রথম nc0 1 to the power n plus nc1 plus 1 to the power n minus 1 into x plus nc2 into 1 to the power n minus 2 into x square plus dot dot করে plus n into power n। এই তো ছিল। এইবার এই হচ্ছে বাইনোমিয়াল এক্সপেনশন। এটাই যদি আমি x এর ভ্যালু 1 বসিয়ে দিই, তাহলে আমরা পাবো হচ্ছে 1 plus 1 to the power n equal to nc0 plus nc1। নিশ্চয়ই x এর জায়গায় 1 বসালে আর কোনো কিছুই তৈরি থাকবে না, শুধু বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট কিন্তু থাকবে।
প্লাস NC2 প্লাস ডট 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 করে প্লাস N। তাহলে এখন এনটা ধরো এন জন বন্ধু আছে, যেরকম আমরা আগের অঙ্কটায় দেখছিলাম 3 জন বন্ধু ছিল, তাহলে কতভাবে নেওয়া যেতে পারে? 3C0, 3C1, 3C2, 3C3, ব্যাপারটা তো এরকমই ছিল, তাই না? তাহলে এটাও তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি আগে যে এই প্রিভিয়াস সামটা 3 জন বন্ধুকে কতভাবে নিমন্ত্রণ করা যেতে পারে এটা আমি তোমাকে অন্যভাবে একটা কায়দা করে দেখিয়েছি। কম্বিনেশনের কনসেপ্টটা ইউজ কিভাবে হলো দেখো, যদি আমরা 3 জন বন্ধুকে এভাবে চিন্তা করি, 3 জন বন্ধুকে আমরা কাউকে নিমন্ত্রণ করলাম না, দ্যাট ক্যান বি ডান ইন 3C0 ওয়েজ। 3 জন বন্ধুর মধ্যে একজনকে নিমন্ত্রণ করলাম, দ্যাট ক্যান বি ডান ইন 3C1 ওয়েজ। 3 জন বন্ধুর মধ্যে 2 জনকে নিমন্ত্রণ করলাম, দ্যাট ক্যান বি ডান ইন 3C2 ওয়েজ। আর 3 জন বন্ধুর মধ্যে 3 জনকে নিমন্ত্রণ করলাম, দ্যাট ক্যান বি ডান ইন 3। তাহলে টোটাল নাম্বার অফ ওয়েজ কত হলো? 3C0 প্লাস 3C1 প্লাস 3C2 প্লাস 3C। এই যোগ করলে দেখবে আসবে হচ্ছে 8। কিন্তু তার থেকে আমরা 3C0টা মাইনাস করবো কেন? 3C0টা হচ্ছে কোনো কাউকে নিমন্ত্রণ করা হয়নি, সেটা হবে না। তাহলে 8 - 1 দ্যাট ইজ 7। এটাই তো কম্বিনেশনের কনসেপ্ট দিয়ে করা হলো। তাহলে এইটা এখন আমরা আরেকটু অ্যাডভান্স ভাবে একটু যদি ভাবনা চিন্তাটা করি যে 3C0, 3C প্লাস 3C1 প্লাস 3C2 প্লাস 3C3 এর ভ্যালুটা তৈরি করব কি করে? আমি কি 3C0 ভ্যালু 1 আমি সব জানি, 3C1 এর ভ্যালু তৈরি করব, 3C2 ভ্যালু তৈরি করব, 3C3 ভ্যালু তৈরি করব। বাবা, এ তো বিরাট মানে কাজ, তবুও করা যায়। কিন্তু যদি এখন 3 জন বন্ধু না হয়ে যদি 15 জন বন্ধু হয়ে যায়, তাহলে 15C0, 15C1, 15C2, 15C3, 15C4, 15C5 এরকম করে এগুলো তৈরি করব। সেটা তো একটা আমার কাছে খুব টায়ারসাম হয়ে যাবে এবং সেটা খুব টাইম কনজিউমিং। তাহলে এর থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি? যদি জেনারেল এই কনসেপ্টটা তুমি যদি এখন মেনে চলো, বাইনোমিয়াল থিওরেম যারা অলরেডি করেছো তারা নিশ্চয়ই এইটাকে উপলব্ধি করতে পারছো যে আমি এটা কিভাবে লিখেছি। জাস্ট এক্সের জায়গায় আমি 1 বসিয়ে দিয়ে একটা ইকুয়েশন তৈরি করে ফেললাম। 1 + 1 হোল টু দি পাওয়ার n, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার n। এখানে NC0 প্লাস NC1 প্লাস NC প্লাস ডট 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 প্লাস। এখন এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাই তো আমরা চাইছি। n এর ভ্যালু 15 হোক কি 14 হোক কি 200 হোক, আমাদের কাছে কোনো সমস্যা, আমরা তো এটাই চাইছিলাম। তুমি দেখো আগের কি ছিল? 3C1, 3C2, 3C3, এই তিনটেই তো যোগফল চাইছিলাম, 3C0 তো চাইছিলাম না। তাহলে এই n এর ভ্যালু 3 বসালেই 3C1, 3C2, 3C3 এই অবধি যাবে। তাহলে এই যোগফলটা কি হবে? 2 টু দি পাওয়ার n মাইনাস NC0। তাহলে এইটাকে আমরা বলতে পারি NC1 প্লাস NC প্লাস ডট 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 প্লাস NCN ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n মাইনাস NC0 দ্যাট ইজ 1। তাহলে এখন দেখো আগের যে 3 জন বন্ধুর ব্যাপারটা, ওটা কিন্তু আমরা এখন n এর ভ্যালু 3 বসিয়ে 2 - 1 দ্যাট ইজ 8 - 1 দ্যাট ইজ 7 আমরা কিন্তু মুহূর্তে বের করে দেব। একটা সুন্দর প্রশ্ন সাইডে আছে। A question paper consists of 2 sections having respectively 3 and 5 questions. The following note is given on the paper. It is not necessary to attempt all the questions. One question from each section is compulsory. তাহলে in how many ways can a candidate select the question? দেখো এখানে সেকশন 1 আর সেকশন 2। সেকশন 1 এ আছে 3টে প্রশ্ন, তাহলে 3টে প্রশ্ন কতভাবে তুমি উত্তর করতে পারো? একটা তো করতেই হবে। তাহলে তুমি 3C1 যদি একটা করো, বা 3C2 বা 3C3, এই তো গল্পটা। তাহলে আমি এটা একটু ডিলিট করে দিই।
3C1 প্লাস 3 প্লাস 3, এটা ইকুয়াল টু, এটা হচ্ছে সেকশন 1 থেকে কোশ্চেন মানে বাছাই করার মানে তোমার উপায় সংখ্যা, কত ভাবে নাম্বার অফ সিলেকশন কত রকম। তাহলে এটাই তো 2 কিউব মাইনাস 1, তাই না? দ্যাট ইজ 8 মাইনাস দ্যাট ইজ 6। আর সেকেন্ড যে সেকশন 2 থেকে সেখানে 5টা প্রশ্ন আছে, দ্যাট ইজ 5C1 প্লাস 5C2 প্লাস 5C3 এরকম করে 5C, তাহলে সেটা কত? 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 দ্যাট ইজ 32 মাইনাস 1 দ্যাট ইজ 31। তাহলে নাম্বার অফ সিলেকশন equal to 7 into 31 that is 217। বলো ক্লিয়ার? কেন তোমাকে কিন্তু একটা প্রত্যেকটা সেকশন থেকে একটা কোশ্চেন করতেই হবে, ওই জন্য কিন্তু আমরা 3C0 বা 5C0 কাউন্টের মধ্যে আনি। Type 4, in how many ways 6 balls can be made from 10 red balls? 10 red balls। তাহলে 6টা বল 10টা রেড বল থেকে কত ভাবে নেওয়া যেতে পারে? অল দ্য বলস আর রেড, 10টাই লাল বল। তাহলে 6টা বল তুমি এদিক থেকে 6টা নাও, কি এদিক থেকে 6টা নাও, কি মাঝখান থেকে 6টা নাও, তুমি তো 6টা লাল বলই তো দেখছো, নতুন তো কিছু তুমি অ্যারেঞ্জমেন্ট পাচ্ছ না। তাহলে 6 balls can be selected from 10 red balls বা 10 identical balls, এটা সিলেকশন হচ্ছে 1, এইটা বুঝতে হবে। এর উত্তর হচ্ছে 1। এটা যদি তুমি 10C6 করো তাহলেই ভুল হয়ে যাবে। 10টা আইডেন্টিক্যাল বল। এবার দেখো, আর এই পরের এক্সাম্পলটা করলে আরো তোমার আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। ইন হাউ মেনি ওয়েজ 1 or more শার্ট ক্যান বি মেড ফ্রম 7 আইডেন্টিক্যাল শার্টস? এখানে 7টা রেড কালারের টি শার্ট দেখতে পাচ্ছ, এখান থেকে 1 or more শার্ট মানে একটা বা একের বেশি। তাহলে 7টা রেড শার্ট থেকে একটা নিলাম, দ্যাট ক্যান বি ডান ইন 7C1 ওয়েজ, প্লাস 7টা থেকে দুটো নিলাম 7C2 প্লাস 7C3, এইরকম করে 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 7C। তাহলে এখন 7C1 এর ভ্যালু কত? 7C1 এর ভ্যালু কিন্তু 1। কেন? 7টা রেড শার্ট আইডেন্টিক্যাল রেড শার্ট থেকে একটা শার্ট একভাবেই নেওয়া যেতে পারে। তুমি এটা নিয়ে এটা নাও, এটা নাও, এটা নাও, যেটা খুশি নাও, কিন্তু একরকমই নিতে পারবে। 7টা থেকে দুটো কতভাবে নিতে পারো? একভাবে নিতে পারো, দ্যাট ক্যান বি ডান ইন প্লাস 1। 7C3, 7টা থেকে 3টে রেড শার্ট একভাবে নিতে পারো, প্লাস 1। এরকম করে 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 লাস্টেও, তাহলে টোটাল তোমার হচ্ছে 7। তাহলে টোটাল নাম্বার অফ সিলেকশন হচ্ছে, নাম্বার অফ ওয়েজ হচ্ছে 6। ফাইন্ড দ্য নাম্বার অফ ওয়েজ ইন হুইচ 1 or more letter can be selected from the letters। দেখো এখানে 5টা এ দেওয়া আছে, 4টে বি দেওয়া আছে, 3টে সি, 2টো ডি, ই, এফ, জি। এখান থেকে কত ভাবে নেওয়া যেতে পারে? তাহলে এটাও কিন্তু ওই ঠিক আইডেন্টিক্যালের কনসেপ্টটা দিয়ে আমরা করার চেষ্টা করব। এখানে আছে 5টা এ, তা 5টা এর মধ্যে থেকে আমরা কিভাবে চুজ করতে পারি? আইদার কোনো এ চুজ করলাম না, এরকম হতে পারে, বা তোমার দুটো একটা এ চুজ করলাম বা দুটো এ চুজ করলাম, এরকম করে ঘটনাগুলো ঘটবে। তাহলে এটা হচ্ছে, দেখো, ফর লেটার এ আমরা বলবো একটা হচ্ছে নো এ, কোনো এ চুজ করিনি। তাহলে কোনো এ চুজ করিনি, তাহলে সেটা কতভাবে করা যেতে পারে? 5C, এখানে 5টা এ আছে, তাহলে 5C0, তাহলে এটা করা যেতে পারে 5C। নাম্বার 2 হচ্ছে 1A, একটা এ, দ্যাট ইজ 5C1। নাম্বার 3 2A, দ্যাট ইজ 5C। এইভাবেই তো চলবে ব্যাপারটা, না? অ্যান্ড সো অন, এরকম করে ম্যাক্সিমাম 5টা এ নেওয়া যেতে পারে। তাহলে 5C0 এটা হচ্ছে 1, 5C1 এটাও কিন্তু 1, 5C2 1। কেন? সবাই আইডেন্টিক্যাল। তুমি 5টা এ থেকে একটা এ একভাবেই নিতে পারো, 5টা এ থেকে দুটো এ একভাবেই নিতে পারো। কেন? আলাদা কিছু হবে না তো, নতুন কোনো অ্যারেঞ্জমেন্ট পাবে না, নতুন কোনো
তুমি তুমি নতুন কোনো সাজানো তো তৈরি হবে না। তুমি এই দুটো এই দুটো এ নিয়েও যেরকম তোমার লাগবে, এইখান থেকে দুটো এ নিয়েও কিন্তু একই রকম লাগবে। তাহলে ওই জন্য 5C2 এর ভ্যালু কিন্তু 1। এটা কিন্তু কম্বিনেশনের রুল দিয়ে করলে কিন্তু এটা কিন্তু ঠিক। তাহলে এইরকম ভাবে টোটাল এটা কতভাবে হতে পারে? 5C2, 5C3, 5C4, 5C5, তাহলে এটা 1, এটা 1, এটা 1, তাহলে কত হলো? 1 2 4 5 6। তাহলে A ক্যান বি 10 in, আচ্ছা B ক্যান বি চুজ, B তো চারখানা আছে, তাহলে B ক্যান বি চুজেন ইন 5 ওয়েজ। ঠিক যেভাবে এটা তৈরি করেছি বিটাকে ওভাবে তৈরি করে নেবে। C ক্যান বি চুজেন ইন ওয়েজ, আর D ক্যান বি চুজেন ওয়েজ, E ক্যান বি চুজেন ইন ওয়েজ। কেন? E একটাই আছে, তাহলে নেব কি নেব না, নেব বা নেব না। তাহলে F ক্যান বি চুজেন ইন 2 ওয়েজ, আর G ক্যান বি চুজ। তাহলে টোটাল এবার মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল অফ কাউন্টিং যদি ইউজ করি 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে নাম্বার অফ সিলেকশন বা নাম্বার অফ ওয়েজ এটা হচ্ছে 6 ইন্টু 5 ইন্টু ইন্টু 2 ইন্টু 2, কিন্তু লাস্টে -1। কেন -1? হ্যাঁ, একটা সিলেকশন আসবে যেখানে আমি কাউকেই নিলাম না, সেটা বাদ দিতে হবে। কেন? এখানে বলে দিয়েছে 1 or more letter can be selected, 1 or more letter, একটা লেটার সিলেক্ট করতেই হবে। Find the number of factors excluding 1 and number itself of the number 3880। আমি একটা ছোট্ট আগে অঙ্ক দিয়ে বুঝিয়ে নিই। ধরো 24 এভাবে ফ্যাক্টরাইজ করছি, মানে প্রাইম ফ্যাক্টরাইজ করছি আগে। তাহলে 24 এর ফ্যাক্টর কি? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, তারপরে 4 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে, তাই তো? 12 হতে পারে, 24 হতে পারে। তাহলে এই 1 আর 24 ছাড়া, মানে এই এক্সক্লুডিং 1 অ্যান্ড দ্য নাম্বার ইটসেলফ, এই নাম্বার ইটসেলফ 24 আর 1 হচ্ছে এইটা, বাকি কটা আছে? টোটাল দেখো 6টা কিন্তু ফ্যাক্টর। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, এইভাবে প্রাইম ফ্যাক্টরস গুলো তৈরি করে করে বড় সংখ্যার ক্ষেত্রে এইভাবে আমি যদি মেন্টালি করতে চাই, তাহলে কি সমস্যা? এটা খুব টাইম কনজিউমিং, টায়ারসাম হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কিভাবে করব? দেখো এখানে এই যে তিনটে দুই আমরা এখানে কিভাবে তৈরি করতে পারি? তিনটে দুই, একটা হচ্ছে কোনো দুই নিলাম না, একটা হচ্ছে একটা দুই নিলাম, দুটো দুই নিলাম, তিনটে দুই নিলাম। তাহলে দুই কতভাবে সিলেক্ট করা যেতে পারে? দুই অ্যাকচুয়ালি সিলেক্ট করা যেতে পারে 4 ভাবে। নিলাম না, তাহলে 2 ক্যান বি সিলেক্টেড। তিনটে দুই আছে, তাহলে 3C0 প্লাস 3C1 প্লাস 3, এই তো ব্যাপারটা। তা 3C0 এর ভ্যালু কত? 1, 3C1 কত? 1, 3C1 1। কেন 3C2 1? কেন? এখানে সব দুইগুলো আইডেন্টিক্যাল আছে। তিনটে দুই থেকে একটা দুই একভাবেই নিতে পারো, তিনটে দুই থেকে দুটো দুই একভাবেই নিতে পারো। তাই জন্য 3C2, 3C3, 3C1 সব ভ্যালু 1 হচ্ছে। তাহলে কত হলো টোটাল? 4। এইবার 3 কতভাবে নেওয়া যেতে পারে? আইদার নেব বা নেব না। তাহলে 3 ক্যান বি সিলেক্টেড ইন 2 ওয়েজ। তাহলে মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল অফ কাউন্টিং সে হনুমান বিন্যাস ব্যবস্থায় শিখিয়েছিলাম একদম শুরুতে। তাহলে দুটো আমরা আলাদা তোমার সিলেকশন, এইটা 4 ভাবে করা যেতে পারে, ওটা 2 ভাবে করা যেতে পারে। তাহলে মোট ব্যবস্থাটা 4 ইন্টু 2 8 ভাবে করা যেতে পারে। তাহলে টোটাল ব্যবস্থা, টোটাল সিলেকশন হচ্ছে তোমার হচ্ছে 4 ইন্টু 2, দ্যাট ইজ 8। এটা লিখে দেবে যে বাই দি প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল অফ কাউন্টিং বলে দেবে। ঠিক আছে, এইবার এই 8টার মধ্যে চিন্তা করো তো, আমি অ্যাকচুয়াল এখন সিলেকশনের মধ্যে ঢুকবো। এই 8টা কিন্তু অ্যাকচুয়াল সিলেকশন নয়। কেন?
এর মধ্যে একটা সিলেকশন আছে যেখানে কেউ নেই, এই যে 3C0 তিনটে থেকে কাউকে নেওয়া হয়নি। আবার ওখানে যে 3 হতেও পারে, নেওয়া যেতে পারে, নাও নিতে পারে, তাহলে এর মধ্যেও কিন্তু ওর মধ্যে একটা কেস আছে। তাহলে এই গুণ করার সময় আমি একটা কেস তৈরি করে ফেলছি যেখানে কেউ নেই, 3ও নেই 2ও নেই, তাহলে সেটাকে মাইনাস করতে হবে। আর হচ্ছে যেখানে সবাই আছে, কেন সবাই আছে বাদ দেবো, কেন এখানে বলে দিয়েছে এক্সক্লুডিং 1 and the number itself, তাহলে অ্যাকচুয়াল নাম্বার অফ সিলেকশন equal to 8 -1 -1। এই 1টা কিসের জন্য, এটা হচ্ছে যে কোনো ফ্যাক্টর তৈরি হচ্ছে না, নো ফ্যাক্টর। আর এই 1টা কিসের জন্য বাদ দিলাম, এটা হচ্ছে হ্যাঁ মানে অল ফ্যাক্টরস তৈরি করেছি। অল ফ্যাক্টরস বলবো না, এটাকে বলবো ওই নাম্বার ইটসেলফ তৈরি হয়ে গেছে ওই কেসটা, মানে সমস্ত ফ্যাক্টরগুলোকে আমি কাউন্টের মধ্যে নিয়ে এসেছি, তাই জন্য এই ঘটনা ঘটেছে। তাহলে অ্যাকচুয়ালি নাম্বার কত হলো, 6টা। তাহলে দেখো এখানে 6টা হয়েছে কি, এমনি যে আমরা মেন্টালি যেটা করলাম সেটা কিন্তু 6টা, আর কনসেপ্ট দিয়ে করলাম সেটাও কিন্তু উত্তর কিন্তু 6টা। তাহলে এই কনসেপ্ট দিয়ে 38808টাকে আমরা এখন করে নেব। দেখো 388, হ্যাঁ এটাকে যদি প্রাইম ফ্যাক্টরাইজ করা হয়, একটু তোমরা যদি প্রাইম ফ্যাক্টরাইজ করো বলো তো কি কি আমরা করেছিলাম। আচ্ছা, এটাকে প্রাইম ফ্যাক্টর 2 স্কয়ার 7 স্কয়ার 11। তাহলে দেখো এইভাবে প্রাইম ফ্যাক্টরাইজ করে তোমরা তো প্রাইম ফ্যাক্টরাইজ সকলেই করতে পারবে, করে এইরকম ফর্মেটে সাজিয়ে নেবে। তাহলে 2 কিউব তার মানে 3টে 2, তাহলে এটা 4 ভাবে হতে পারে, কোনোভাবে নিলাম না, মানে কোনো 2 নিলাম না, একটা 2 নিলাম, হ্যাঁ দুটো 2 নিলাম, তিনটে 2, দুটো 2 নিলাম, তিনটে 2 নিলাম, তাহলে টোটাল 4 ভাবে করা যেতে পারে এবং প্রত্যেকটারই ভ্যালু কিন্তু 1, তাই না? তাহলে এইটা আমরা বলবো যে নাম্বার অফ এখন ফ্যাক্টরস এটা ইকুয়াল টু 3 + 1 ইন্টু এই পাওয়ারগুলো দিয়ে তাকাও, তাহলে এসে যাবে 2 + 1, এটা হচ্ছে 2 + 1 আর 1 + 1। কেন এই 1 + 1 হলো, 11 এর পাওয়ার আছে 1, 11 এর পাওয়ার কত আছে 1, তাহলে 11 এর পাওয়ার 1, 1 + 1 কেন লিখছি, 11 নেব না, তাহলে তাই জন্য 1 + 1। 7 স্কয়ার 2 + 1, কেন 7 2 + 1, 7 এর ক্ষেত্রে 2 + 1 হলো, পাওয়ার +1 লিখলাম কেন, তার কারণ হচ্ছে 7 একটা 7 নেব, হ্যাঁ একটা 7 নেব, দুটো 7 নেব, আর হচ্ছে কোনো 7 নেব না, তাহলে 3 ভাবে হয় কি না। তাহলে দেখো ওই পাওয়ারের সঙ্গে 1 যোগ করলে 3 আসছে। আবার এই 3 স্কয়ার মানে কি, ওই দেখো 2 + 1, এই 2 কিউব 3 + 1 কেন নিচ্ছি, যে 2 নেব না একটা, আর হচ্ছে একটা 2 নেব, দুটো 2 নেব, তিনটে 2 নেব, তার মানে কি 4টে উপায় হলো। তাহলে 3 + 1 পাওয়ারের সঙ্গে 1 যোগ করলে কিন্তু 4 আসছে। তাহলে এইবার এর থেকে কি হবে, মাইনাস করতে হবে, কোনটা 1 মাইনাস করতে হবে, কেন এখানে হচ্ছে যে কাউকে নেওয়া হয়নি, আবার একটা মাইনাস করতে হবে, কেন সবাইকে নেওয়া হয়েছে, সবাইকে নেওয়া হলেই ওই নাম্বার ইটসেলফ 38808 চলে আসে, কিন্তু আমাকে কোশ্চেনে বলেছে এক্সক্লুডিং 1 অ্যান্ড দ্য নাম্বার ইটসেলফ, তাহলে এইটা ক্যালকুলেশন করে যা উত্তর হবে সেটা, ঠিক আছে। আর পারমুটেশন কম্বিনেশনের যে আমরা কি করে, আমাদের তো অঙ্ক তো বলবে না যে এটা পারমুটেশন দিয়ে করো, এটা কনসেপ্ট কম্বিনেশনের কনসেপ্ট দিয়ে করো, তাহলে দেখে কি করে বুঝবো, আমি কিছু শর্টকাট একটা বানিয়েছি এভাবে, যে পারমুটেশনের কিছু ওয়ার্ড দেখলেই বুঝতে পারবো যে এটা পারমুটেশনের অঙ্ক। মানে এটা দেখো, এটা মানে অ্যাকচুয়ালি এভাবে তো চিন্তা নয়, চিন্তা হচ্ছে তোমার ভিতর দিক থেকে আসবে, যে কোনটা পারমুটেশনের অঙ্ক কোনটা কম্বিনেশনের অঙ্ক, এটা ভিতর দিক থেকে আসবে, কিন্তু কিছু ওয়ার্ড দেখেই আমি সিদ্ধান্ত নিয়ে নেবো যেটা পারমুটেশনের অঙ্ক। অ্যারেঞ্জমেন্ট যদি এরকম ওয়ার্ড থাকে, যদি স্ট্যান্ডিং অন এ লাইন এই ওয়ার্ড থাকে, তাহলে এটা পারমুটেশনের অঙ্ক। সিটেড ইন এ রো, প্রবলেমস অন ডিজিটস, হ্যাঁ ডিজিটের উপরে কোনো প্রবলেমস অন দ্য লেটার ফ্রম এ ওয়ার্ড, এগুলো পারমুটেশনে। এই ধরনের কোনো ওয়ার্ড থাকলেই বা এই ধরনের অঙ্ক থাকলেই, প্রবলেমস অন ডিজিটস বা প্রবলেম অন দ্য লেটার ফ্রম ওয়ার্ড, তারপরে যদি সিটেড ইন এ রো এই ধরনের কোনো সেন্টেন্সের মধ্যে অঙ্কের মধ্যে এই ওয়ার্ড থাকে, স্ট্যান্ডিং অন এ লাইন এইরকম যদি কোনো একটা বলা থাকে, অ্যারেঞ্জমেন্ট বলা থাকে, পারমুটেশন অঙ্ক। কম্বিনেশন অঙ্ক সিলেকশন অর চুজ এই ওয়ার্ড যদি থাকে, তারপর ডিস্ট্রিবিউশন ইন গ্রুপ, কমিটি, টিম, জিওমেট্রিক্যাল প্রবলেম,
এই যদি তোমার এই তোমার সিলেকশন, ডিস্ট্রিবিউটেড ইন গ্রুপ, কমিটি, টিম এইরকম ওয়ার্ড থাকে তাহলে সেটা কম্বিনেশন অঙ্ক। এবং জিওমেট্রিক্যাল প্রবলেম আমি কোনো এক সময় করাবো, জিওমেট্রিক্যাল প্রবলেম, তখন দেখবে সেগুলো কম্বিনেশনে। আর আরেকটা জিনিস, আমরা এই যে টোটাল পারমুটেশন কম্বিনেশন শেখা কমপ্লিট হলো, এর 4টে ভ্যারিয়েন্ট আমরা এবার পুরোপুরি সাম আপ করছি। একটা হচ্ছে অর্ডার ম্যাটার। অর্ডার ম্যাটার্স কখন? যখন সেটা পারমুটেশন। অর্ডার ডাজন্ট ম্যাটার, সেটা কম্বিনেশন। রিপিটস অর রিপ্লেসমেন্ট অ্যালাউড, হ্যাঁ সেটা তো তোমরা জানো। আর কখনো রিপিটস বা রিপ্লেসমেন্ট নট অ্যালাউড। তাহলে এই 4টে ভ্যারিয়েন্ট আছে, সেটাকে একটু ছোট্ট করে টেবিলে সাজিয়ে নিয়েছি। একটা হচ্ছে উইদাউট রিপ্লেসমেন্ট, একটা উইথ রিপ্লেসমেন্ট। যখন অর্ডার ম্যাটার্স উইদাউট রিপ্লেসমেন্ট তখন তার ফর্মুলা হচ্ছে পারমুটেশন এনপিআর। আর অর্ডার ডাজ নট ম্যাটার যখন উইদাউট রিপ্লেসমেন্ট তখন হচ্ছে এনসিআর। আর যখন উইথ রিপ্লেসমেন্ট তখন পারমুটেশনের ফর্মুলা হচ্ছে এন টু দি পাওয়ার আর। আর অর্ডার ডাজ নট ম্যাটার কম্বিনেশন যখন হবে তখন তার ফর্মুলা হচ্ছে এন প্লাস আর মাইনাস 1 সি। তা ফর্মুলা, এই 4টে ফর্মুলা মনে রাখলে অনেকটা অ্যাডভান্টেজ পাবে। এবং এই ভ্যারিয়েন্টগুলো এবং এই পারমুটেশন কম্বিনেশনের যে ওয়ার্ড, কোন ওয়ার্ড দেখে বুঝবো পারমুটেশন কম্বিনেশন, সেটা জানা থাকলে একটু যদি মনে রাখার চেষ্টা করো তাহলে তোমরা অবশ্যই এটার একটা অ্যাডভান্টেজ পাবে। আর প্রথমেই কম্বিনেশনের শুরুতে যে ফর্মুলা দুটো ডিরাইভ করতে বলেছি সেটা অবশ্যই পরের দিন ডিরাইভ করে নিয়ে আসবে। আর পরের দিনের হোমওয়ার্কের জন্য যেটা থাকলো সেটা হচ্ছে তোমাদের একটা পরীক্ষা নেব। সে পরীক্ষার সিলেবাসটা একটু তোমরা দেখে নাও। আর হচ্ছে সেট, রিলেশন, ফাংশন বা ট্রিগোনোমেট্রি হচ্ছে এই আপ টু তোমার সাবমাল্টিপল অবধি। হ্যাঁ, তোমার অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল, কম্পাউন্ড অ্যাঙ্গেল, মাল্টিপল, সাবমাল্টিপল। আর হচ্ছে তোমার হ্যাঁ সাম অ্যান্ড প্রোডাক্ট, হ্যাঁ ওগুলো সবটাই নিয়ে, হ্যাঁ ওগুলো যা আছে আপ টু ট্রিগোনোমেট্রি যেগুলো করিয়েছি। আচ্ছা, আর হচ্ছে কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ, এই পরীক্ষাটা আমি নেব হচ্ছে এমসি প্লাস এসি, এই স্টাইলে এই আমার টাইপের কোশ্চেন থাকবে। এবং তোমরা প্র্যাকটিস করবে হচ্ছে আমার এক্সাম্পলার আর হচ্ছে আডিশন অবশ্যই করে আনবে, প্র্যাকটিস করে আনবে। আর এই যে আজকে কম্বিনেশন যেটা পড়ালাম আমি ভিডিও, এই থিওরিটা অবশ্যই তোমরা থিওরিটা কমপ্লিট করে আসবে, ভালো করে দেখে আসবে। এবং যারা আজকে ক্লাস জয়েন করনি তারা কিন্তু ক্লাস নোট রেডি করে আসবে। পরের দিন আমি কম্বিনেশনে করাবো। গুড নাইট।